প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোই আছো। যেহেতু আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে বা তোমরা কলেজে আসতে পারতেছো না, সেহেতু আজকে আমাদের সামান্য প্রচেষ্টা, যার মাধ্যমে কি আমরা তোমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছি, যার প্রেক্ষিতে আজকে আমাদের লেকচার 4, যেটা হচ্ছে তোমাদের আগামী 15 তারিখে এক্সামের ওপর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের লেকচার 4 নিয়ে আসছি আমি, ইয়াসমিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট। আজকে আমরা লেকচার 4-এ আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ব্যাংকিংয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এর প্রথম টপিক হচ্ছে মুদ্রা ও তার ইতিহাস। প্রথমে আছে দ্রব্য বিনিময় প্রথা। এই প্রথা এটি একটি বিনিময় প্রথা হিসেবে পরিচিত। দ্রব্য বিনিময় প্রথা কি? দ্রব্য বিনিময় প্রথা হচ্ছে একটা দ্রব্যের বিনিময়ে আরেকটি দ্রব্য সংগ্রহ করা। আর এই প্রথাটা কি ছিল? আমাদের প্রাচীন যুগে বা আমাদের সভ্যতার প্রথমেই, মানব সভ্যতার প্রথমে এই প্রথা চালু ছিল যখন কি মুদ্রার ব্যবহার ছিল না। দ্রব্য বিনিময় প্রথা বা বিনিময় প্রথার ইংলিশ নাম হচ্ছে বার্টার সিস্টেম। যার ফলে কি হয়, আমাদের কিন্তু পরবর্তী সময়ে এই বিনিময় প্রথার সমস্যার সৃষ্টি হওয়ার কারণে বা একই দ্রব্যের বিনিময়ে সবার কি একই পণ্যের চাহিদা না থাকায় আমাদের কি মুদ্রার আবিষ্কার হয় বা মুদ্রার সৃষ্টি হয়, যার প্রধান কারণ ছিল বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে। অর্থাৎ মুদ্রার ব্যবহার করা হয় বিনিময়ের মাধ্যম হিসেবে, সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে এবং মূল্যের পরিমাপক হিসেবে। এরপর আসি বিনিময়ের মাধ্যমে মুদ্রা হিসেবে বিভিন্ন সময় কড়ি, হাঙরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা ও সোনার ব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই ধরনের ধাতব মুদ্রার ব্যবহার অনেকটা সীমিত হয়ে যায়, এতে ঘাটতি দেখা দেয়, সরবরাহ ঘাটতি দেখা দেয়। এছাড়াও স্বর্ণ, রৌপ্য এগুলো কী করা হয়, অলঙ্কারাদি তৈরিতে ব্যবহার করা হয়, যার ফলে কী হয়, মানুষ কাগজি মুদ্রার দিকে ধাবিত হয়, যাকে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং কাগজি মুদ্রার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বা প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে সহজলভ্যতা এবং সহজে বহনযোগ্যতা। যেহেতু কাগজ সহজে পাওয়া যায় বা এতে প্রকৃতির ওপর নির্ভরশীল খুব কম হতে হয়, মানুষ কেমিক্যাল বা বিভিন্ন মাধ্যমে তৈরি করতে পারে এবং এটাকে খুব সহজে বহন করা যায়, এই জন্য কি কাগজি মুদ্রা ব্যাপক হারে প্রসার লাভ করেছে। এরপর মুদ্রা কি? মুদ্রা বলতে আমরা বুঝি মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা কি মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তার মানে মুদ্রা কি কি কাজ করে? প্রথম হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, দ্বিতীয় সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে, তৃতীয় হচ্ছে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। এরপর মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক। মুদ্রা প্রচলনের পরে ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা যায় এবং এই কারণে মুদ্রাকে কি বলা হয়? ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। তার মানে মুদ্রা ও ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। এরপরে হচ্ছে মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি কি ব্যাংক ছাড়াও মুদ্রার ব্যবহারও সীমিত। কারণ কি মুদ্রা ছাড়া ব্যাংক তো মুদ্রা চলতে পারে না, কারণ ব্যাংক অর্থের ব্যবসায় নিয়োজিত থাকে। এরপরে ব্যাংক কি? ব্যাংক হচ্ছে একটি ব্যাংক শব্দটি আবেদনিক অর্থ ব্যাংক শব্দটি আবেদনিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল হিসেবে এই শব্দের বিস্তৃতি আছে। তবে কোনো অর্থনীতিবিদদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকার্স প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি। এবং ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ হচ্ছে বেঞ্চ বা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, যার সম্পর্কে ইতিহাসের পাতায় সমর্থন পাওয়া যায়। তারপরে মধ্যযুগীয় অর্থনীতির ইতিহাসে দেখা যায় ইতালির লম্বার্ডি স্ট্রিটে এক শ্রেণীর লোক একটি লম্বা টেবিল বা বেঞ্চে অর্থ জমা রাখা ও অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করত, যার কারণে কি এই ব্যাংকে এই নাম প্রদান করা হয়েছে ব্যাংক। তাহলে ব্যাংকের সংখ্যা বলতে আমরা কি বলছি? ব্যাংকের সংখ্যা হচ্ছে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় আমাদের সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। তার মানে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যাকে জনগণের কাছ থেকে করে আমানত সংগ্রহ করে এবং সেই আমানতটা কি সুদের বিনিময়ে জনগণকে ঋণ প্রদান করে বা বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় শেষে যদি সঞ্চয়কারী তারা আমানত করে চায় তা দিতে বাধ্য থাকে। এরপর ব্যাংকিং কি?
অক্সফোর্ড ডিকশনারির মধ্যে ব্যাংক হচ্ছে অর্থ জমা বা তোলা ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। আর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের কার্যাবলীর একটি বিস্তৃত ধারণা, অর্থাৎ ব্যাংক যে সকল আইনগত কার্যাবলী সম্পাদন করে তাইকে ব্যাংকিং হিসেবে পরিচিত। তার মানে ব্যাংকের কার্যাবলী বা ব্যাংকিং কার্যাবলী কি? সেগুলো হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করা, ঋণ দান করা, বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়ন। বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়নের ক্ষেত্রে প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসি। এটা কি? এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, এর পূর্ণরূপ হচ্ছে এলসি, যা বাংলায় কি প্রত্যয়নপত্র। এর মাধ্যমে কি করা হয়? বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে অর্থ পরিশোধের কী করা হয়? অঙ্গীকার করে, যেটা কি করে? ব্যাংক করে। এরপরে ব্যাংকের কার্যাবলী আর হচ্ছে অর্থ হস্তান্তর, মূল্যবান দলিল বা বস্তু নিরাপদের সাথে সংরক্ষণ ব্যবস্থা, সম্পদের ব্যবস্থাপনা, অর্থ বিষয়ক উপদেষ্টা। এরপর সে ব্যাংকার কি? ব্যাংকার হচ্ছে ব্যাংকিং ব্যবসায় পরিচালিত বা সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকেই ব্যাংকার বলা হয়। তার মানে কি, যারা যে সকল ব্যক্তিবর্গ ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাদেরকেই কি বলে? ব্যাংকার বলে। এবার আসে ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। ব্যাংক ব্যবস্থার ইতিহাস ও ক্রমবিকাশ হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে সর্বপ্রথম ব্যাংক ব্যবস্থার ইতিহাসে স্থান করে নেয়। মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 পূর্বে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়। পরবর্তীকালে বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশের মাধ্যমে কী করা হয়? ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত থেকে উন্নততর হতে থাকে। এবার সে ভারত অঞ্চল অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় দ্য হিন্দুস্তান ব্যাংক। দ্য হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1700 সালে, যা কি ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাংক বা ভারত অঞ্চলের প্রথম ব্যাংক বলা যেতে পারে। এরপরে 1935 সালে ভারতের সকল ব্যাংকের প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1935 সালে। এরপরে পাকিস্তান আমল 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে, যা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুটোতে কি ব্যাংকিং ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব ছিল। স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে উৎপত্তি সাথে 1972 সালের 26শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয় এবং যা কার্যক্রম শুরু করে 16ই ডিসেম্বর 1971 সাল। তার মানে প্রতিষ্ঠার পূর্ব থেকে এর কার্যক্রমগুলো শুরু হয়, কিন্তু মূলত প্রতিষ্ঠিত হয় 1972 সালের 26শে মার্চ রাষ্ট্রপতির আদেশে। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে মোট 12টি ব্যাংকের 8090টি অর্থাৎ 1090টি শাখা কর্মরত ছিল, কিন্তু ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক এই দুইটির মালিক ছিল কি? বাঙালি। বাকি সবগুলো ব্যাংকের মালিক কে ছিল? অবাঙালি অর্থাৎ পাকিস্তানি। এরপর আসি হচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংকের উৎপত্তি ঘটে। বাংলাদেশে বর্তমানে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মোট 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছিল, যেগুলো ছিল সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও উত্তরা ব্যাংক। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র সোনালী ও অগ্রণী ব্যাংক ছাড়া বাকি সবগুলোই কি হয়? বিরাষ্ট্রীয়করণ করা হয়, মালিকানা রাষ্ট্রের অধীনে থাকে না। 80-র দশকে কি হয়? বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। 90 দশকে বেসরকারি খাতে কি ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত আর অনুমতি দেওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের 4টি সরকারি ব্যাংক, 4টি বিশেষায়িত ব্যাংক ও 30টিরও অধিক বেসরকারি ব্যাংক কর্মরত আছে। এই চ্যাপ্টারে আমরা কি করলাম? ব্যাংকের সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করলাম। এরপরে আসি আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক অর্থাৎ ব্যাংক ও গ্রাহক। এই চ্যাপ্টারে আলোচনা করব আমরা। প্রথমে আসি সূচনা। ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা ও বিশ্বাস এই ধরনের সম্পর্ক বিদ্যমান এবং আস্থা ও বিশ্বাসই হচ্ছে কি ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র বা যাকে কি বলা হয়? ব্যাংকিং ব্যবসার ভিত্তিমূল বলা হয়। এরপর সে ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্কের ধরন। কী ধরনের সম্পর্ক সৃষ্টি হয় একজন ব্যাংক ও গ্রাহকের মধ্যে? ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়।
তেমনি গ্রাহক বলতে ওই ব্যক্তিকেই বোঝায় যিনি কি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ওই ব্যাংকের সাথে যুক্ত থাকে। তাহলে ব্যাংকের মধ্যে কী কী ধরনের সম্পর্ক সৃষ্টি হয়? প্রথমটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক। ডেটর ক্রেডিটর সম্পর্ক হচ্ছে যখন ব্যাংকে কোনো গ্রাহক কোনো ব্যক্তি টাকা জমা রাখে বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তখন কী হয়? ব্যাংকের সাথে গ্রাহকের ডেটর ক্রেডিটর সম্পর্ক সৃষ্টি হয়। এছাড়া হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, হিসাব খোলার মাধ্যমে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। ব্যাংক গ্রাহকের অধীন, এখানে কী হয়? ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে বা দলিলপত্র ইত্যাদি সংরক্ষণ করে। বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতা, যখন কোনো সম্পত্তি বন্ধকের মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ করে বা বন্ধকি ঋণ গ্রহণ করে, তখন কি বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক সৃষ্টি হয়। আর ব্যাংক গ্রাহকের প্রতিনিধি, যখন ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন দেনা পরিশোধ ও পাওনা আদায়ের কাজ করে, তখন ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এরপর সে ব্যাংকের গ্রাহকের প্রতি ব্যাংকের যে দায়িত্ব, ব্যাংকের গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হচ্ছে ব্যাংকের আমানতকৃত অর্থ। ব্যাংকে আমানতকৃত অর্থ কি? ব্যাংক চাহিদা মাত্র ফেরত প্রদানে বাধ্য থাকে, অর্থাৎ অর্থ ফেরত। তারপরে আসে হিসাবের গোপনীয়তা রক্ষা, আভ্যন্তরীণ আমানতকারীর নির্দেশ পালন, সুদের আদান প্রদান, সুবিধাজনক ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, গ্রাহকের প্রতি যেমন ব্যাংকের কিছু দায়িত্ব আছে, তেমনি কি ব্যাংকের প্রতিও গ্রাহকের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সততা। ব্যাংকের সাথে গ্রাহকের পরিচয় কী হতে হবে? সৎ হতে হবে। এরপর সে ঋণ পরিশোধ, যখন গ্রাহক ঋণ গ্রহণ করে, গ্রাহকের সময় মতো বা চুক্তি অনুযায়ী সময় ঋণ পরিশোধ করতে হয়। সুদ আদায়, সঠিকভাবে চেক অঙ্কন। এরপর সে চেক কি? চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। চেক দিয়ে মাধ্যমে কী করা হয়? ব্যাংক গ্রাহককে তার অর্থ পরিশোধ করার একটি দলিল। এবার সে চেক সাধারণত 3 ধরনের হয়: বাহক চেক, হুকুম চেক ও দাগ কাটা চেক। প্রথমে আসে বাহক চেক। বাহক চেক হচ্ছে এক ধরনের চেক যেখানে কি হয়? ওই চেকটা যে ব্যক্তি বা যে কোনো ব্যক্তি নিয়ে গেলে গ্রাহক ব্যাংকে ওই চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকে, অর্থাৎ এখানে চেক যে নিয়ে যাবে সেই ওই নগদ অর্থটা পাবে। এবার হুকুম চেক। হুকুম চেক হচ্ছে যে চেকে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে দেওয়া থাকে এবং ওই নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না। এই ধরনের চেককে বলা হয় কি? হুকুম চেক। এরপরে আসে দাগ কাটার চেক। দাগ কাটার চেক হচ্ছে বাহক চেক ও হুকুম চেকের নিরাপত্তা বৃদ্ধির জন্য যখন চেকের ওপর আড়াআড়িভাবে দাগ বা আড়াআড়িভাবে সমান্তরাল 2টি রেখা অঙ্কন করে দেওয়া হয় এবং এই রেখার মাঝে মাঝে লেখা থাকে যেমন প্রাপকের হিসেবে দেও বা এসসি পেও এবং অথবা অ্যান্ড ফ্রম লেখা থাকে ইত্যাদি লেখা থাকলে এই ধরনের চেককে বলা হয় দাগ কাটা চেক। এবং এই ধরনের চেকটি সবচেয়ে নিরাপদ এবং এই ধরনের চেকে কেউ সরাসরি নগদ অর্থ উত্তোলন করতে পারেন। এখানে কি হয়? সরাসরি ওই ব্যক্তির অ্যাকাউন্টে বা হিসাবে টাকাটা জমা হয়। এরপরে সে ব্যাংক হিসাবের গোপনীয়তা সংক্রান্ত তথ্য। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কটা কি? বিশ্বাসের সম্পর্ক। তার মানে যখন এই বিশ্বাস ভঙ্গ হয় তখন ব্যাংক যে সকল কার্যক্রমগুলো গঠন করে বা যে সকল কারণে ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক অবসান ঘটে সেগুলো হলো দেউলিয়া ঘোষণা, মক্কেলের মানসিক ভারসাম্য হারালে, গরনিশি অর্ডার জারি হলে, ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী, মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধজনিত কারণে শত্রুতা, সম্পূর্ণ জেল হস্তান্তরের মাধ্যমে, মৃত্যুজনিত কারণে বা দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা ইত্যাদি কারণে কি হয়? ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক ছিন্ন হতে পারে বা ব্যাংক ওই গ্রাহকের হিসাবটা কী করতে পারে? পরিসমাপ্তি করতে পারে। সো আমরা আজকে ব্যাংক সম্পর্কে ধারণা পেলাম এবং ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্কগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা ডিটেল ধারণা পেলাম। সো তোমরা এগুলো ভালো করে রিডিং করবা। এছাড়াও এই চ্যাপ্টারগুলো সম্পর্কে বোর্ড কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করবা। সো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।